হ্যালো অ্যান্ড ওয়েলকাম, অভিরূপ ভট্টাচার্য হিয়ার। আজকে খুব হেকটিক একটা ডে গেছে। আজকে আমার ফার্স্ট ইনকোয়েস্ট ডিউটি ছিল এবং অ্যাজ ইউজুয়াল ইনকোয়েস্ট করার পর এখন রাত একদমই আর ঘুম আসছে না। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা সাইকোলজির খুব ভালো বেশ কিছু ক্লাস নেওয়া, কিন্তু টাইম কনস্ট্যান্টের জন্য আর নিতে পারিনি। আজকের রাতে ঘুম আসবে না, ফার্স্ট ইনকোয়েস্ট। যারা জানে কি ইনকোয়েস্ট বুঝতেই পারছো কেন ঘুম আসছে না। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দুটো কারণে। এই ভিডিওতে আমি সাইকোলজি পেপার 1-এর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো একটা ব্রিফলি আউটলাইন করে দেবো। আমি ডিটেলে ডিসকাস করতে পারবো না একটা ভিডিওর মধ্যে, কিন্তু অবশ্যই যারা সাইকোলজি অপশনাল নেবে তাদের একটা দারুণ আইডিয়া হয়ে যাবে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। স্পেশালি এবার সেকেন্ড কারণ, যারা WBCS 2020 মেন্স দিচ্ছে, এই ভিডিওটা যারা এই প্ল্যাটফর্মে আমার সঙ্গে যারা যুক্ত আছে বা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত হবে, এই ভিডিওতে যে যে কোয়েশ্চেন্সগুলো বলে দেবো সেই কোয়েশ্চেন্স না দেখে, সেই কোয়েশ্চেনগুলো না করে, প্র্যাকটিস করে, মুখস্থ করে, যা খুশি করে, প্রিপেয়ার করে ডোন্ট এন্টার দ্য এক্সামিনেশন হল। ফার্স্ট কোয়েশ্চেন যেটা খুব ইম্পর্ট্যান্ট, প্রিপেয়ার করতেই হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ সেন্সেশন, ডিফাইন সাইকোফিজিক্স বা হোয়াট ইজ সাইকোফিজিক্স, critically evaluate with all those mathematical formulae concepts, Weber's law, Fechner law, Weber's ratio। Weber's law, Fechner law এবং সাইকোফিজিক্স জিনিসটা কি স্ক্রিনে দেখো। সাইকোফিজিক্স আর কিচ্ছু না, আমাদের একটা ফিজিক্যাল স্টিমিউলি আছে, তার একটা ইন্টেন্সিটি আছে। সেই ফিজিক্যাল স্টিমিউলি এবং সেই ফিজিক্যাল স্টিমিউলির সঙ্গে আমাদের যে সাইকোলজিক্যাল পারসেপশন, সেন্সেশন, তার যে রিলেশনশিপ, সেটাকে আমরা সাইকোফিজিক্স বলি। মিনস খুব ভালো করে যদি বোঝাতে হয়, ইট কোয়ান্টিটেটিভলি ইনভেস্টিগেটস দ্য রিলেশনশিপ between the physical stimuli and the sensations and perception they affect. So psychophysics is a mathematical or functional relationship between the physical stimuli and the psychological experience. বুঝতে পারলাম? এরপর আমরা ওয়েবার্স ল বুঝবো। একদম মাথা ঠান্ডা করে কনসেপ্টটা বোঝো, খুব সহজ। ধরো একটা ইন্টেন্সিটি অফ দ্য স্টিমিউলাস। ইন্টেন্সিটি অফ দ্য স্টিমিউলাস কি? যে কোনো কিছু। ধরো বডি বিল্ডিং, আমি একটা ওয়েট নিলাম আই, তার ওয়েটটার ইন্টেন্সিটি ধরে নাও আই। ধরো আমি একটা 8 কেজি ডাম্বেল নিয়ে আমি জিম করছি, তাহলে সেই স্টিমিউলাসের ইন্টেন্সিটি আমি আই ধরছি। এবার 8 কেজির ওপর আমি 1 কেজি আরও বাড়ালাম, মানে 9 কেজি। আমি সেম ওয়েট পারসিভ করছি, মানে আমি যে ওয়েটের কোনো চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পারছি না। আরও 1 কেজি বাড়ালাম, 10 কেজি এক্সারসাইজ করছি, তাও যে কোনো ওয়েট চেঞ্জ হয়েছে আমি পারসিভ বা সেন্স করতে পারছি না। আরও 1 কেজি বাড়ালাম, মানে এবার আমার ডাম্বেলটা 11 কেজি। এবার আমি বুঝতে পারছি একটু হালকা মনে হয় ওয়েটটা বেড়েছে। তাহলে এই ইন্টেন্সিটিটাকে যদি আমি, ফাইনাল ইন্টেন্সিটিকে যদি আমি আই ড্যাশড ধরি, তার মানে আই ড্যাশড মাইনাস আই ইজ ইকাল টু ডেল আই, দ্য চেঞ্জ ইন ইন্টেন্সিটি। ওয়েবার্স ল বলছে দ্য চেঞ্জ ইন ইন্টেন্সিটি ডেল আই বাই ইনিশিয়াল ইন্টেন্সিটি আই ইজ ইকাল টু কে।
del I by I is equal to K. This is Weber's law. তাহলে Weber's law কি বলছে? del I by I is equal to K. Fechner law কি বলছে? S, the magnitude of the sensation is equal to K log I অথবা K log R, where S is the sensation, K is the Weber's constant and I by R is the magnitude or intensity of the stimulus. এবার স্টিভেন্স পাওয়ার ল কি বলছে? S is equal to K I to the power A, where again S is the magnitude of the sensation, K is the constant, I is the stimulus intensity, আর A হচ্ছে একটা পাওয়ার ভেরিয়েবল। এইটাই হচ্ছে সাইকোফিজিক্স। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে খাতা পেন নিয়ে নোট করো, এই ভিডিওটা পজ করো, নোট করো, এবং এই যে ডায়াগ্রাম ফ্লো চার্ট যেগুলো দেখিয়ে দিচ্ছি নোট ডাউন করো। পরীক্ষার খাতায় যেন এই ফ্লো চার্ট ডায়াগ্রাম থাকে, তাহলেই দারুণ নম্বর দেবে। এই ভিডিওটা কিন্তু যারা সাইকোলজি অপশনাল নিচ্ছে একটা ইম্পর্ট্যান্ট লাইফ চেঞ্জিং ভিডিও ফর দোজ হু আর টেকিং সাইকোলজি অপশনাল। নেক্সট কোয়েশ্চেনে যাব, ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব আসার চান্স। What is memory? What do you mean by memory trace? Or discuss the biological basis of learning বা biological basis of memory. Discuss different types of memory with suitable examples. How is learning related to memory? It is basically similar to biological basis of memory. Discuss the various theories of memory but types of memory. What do you mean by forgetting? Discuss the theories of forgetting. Explain the curve of forgetting with diagram, যেটাকে এবিঙ্গাস কার্ভ বলি। ডিফারেন্ট টাইপস অফ মেমোরি যদি আমরা দেখি, ফার্স্টে আমাদের সেন্সরি মেমোরি, তারপর আমাদের STM শর্ট টার্ম মেমোরি, তারপর আমাদের লং টার্ম মেমোরি। বুঝতে পারছো তো? লং টার্ম মেমোরিকে আমরা ফার্দার ভাঙতে পারি এক্সপ্লিসিট মেমোরি, যেটা কনশাস, আর ইমপ্লিসিট মেমোরি, যেটা আমাদের আনকনশাস। এক্সপ্লিসিট মেমোরিকে আমরা ডিক্লারেটিভ মেমোরি, যেটাকে ফ্যাক্টস, ইভেন্টস, যেগুলোকে আমরা মনে রাখি। আর ডিক্লারেটিভ মেমোরিকে আমরা আবার ফার্দার ভাঙতে পারি এপিসোডিক মেমোরি আর সেম্যান্টিক মেমোরি। এপিসোডিক মেমোরি হচ্ছে কোনো ইভেন্টস মনে রাখছি, আমরা কোনো এপিসোড মনে রাখছি। আর সেম্যান্টিক মেমোরি কনসেপচুয়াল মেমোরি, ফ্যাক্টস, কনসেপ্টস মনে রাখছি। ওইদিকে চলে আসো ইমপ্লিসিট মেমোরি। ইমপ্লিসিট মেমোরির মধ্যে মানে যেটা আনকনশাস, অবচেতন মনে। এক্সাম্পল কি? প্রসিডিউরাল মেমোরি, গাড়ি চালানো, সাইকেল চালানো, কোনো স্কিল, কোনো টাস্ক। এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মেমোরি। বায়োলজিক্যাল বেসিস অফ মেমোরি যখন তোমরা পরীক্ষার খাতায় লিখবে, একটা আউটলাইন আবার দিয়ে দিচ্ছি। এনগ্রামস, লং টার্ম পোটেন্সিয়েশন, এলটিপি, বারবার একটা জায়গায় নিউরাল ফায়ারিং হয়ে যাচ্ছে, এই কনসেপ্টটা একটু শর্টে লিখে বেরিয়ে আসবে। দিয়ে আমরা এবার অ্যাটকিনসন-শিফরিন মডেলে চলে যাব। খুব ভালো করে অ্যাটকিনসন-শিফরিন মডেলটা বড় করে ড্র করবে। সেন্সরি মেমোরি, সেখান থেকে আমরা প্রথমে এক্সটার্নাল স্টিমুলি আসছে, সেটাকে আমরা সেন্সরি মেমোরি। সেন্সরি মেমোরির মধ্যে আমাদের যেটা সেন্সেস, ভিজুয়াল মেমোরি, হ্যাপটিক মেমোরি, ইকোইক মেমোরি, কানে শোনা, দেখা, টাচ, হ্যাপটিক টাচ, সেগুলো আছে। তার মধ্যে আমরা অ্যাটেনশন দিচ্ছি। সবটায় তো আমাদের সেন্সেস অনেক কিছু আসে, কিন্তু তাদের মধ্যে আমরা কিছুটা অ্যাটেনশন দিই। ওই অ্যাটেনশন দেওয়ার পর চলে আসছে আমাদের শর্ট টার্ম মেমোরিতে। শর্ট টার্ম মেমোরির থেকে আমরা
রিহার্সাল, ইলাবোরেশন করার পর আমাদের চলে আসছে LTM বা লং টার্ম মেমোরি। আর দেখো তিনটে জায়গা থেকেই, মানে সেন্সারি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরির থেকে আমাদের ফরগেটিং বা লস হচ্ছে। একটায় পার্মানেন্ট লস হচ্ছে আর লাস্টেরটা গিয়ে ফরগেটিং, আনঅ্যাভেলেবেল অ্যাট দিস টাইম। আমরা থিওরিজ অফ ফরগেটিংয়ে যাব একটু, আমি কিন্তু জাস্ট আউটলাইন দিয়ে দিচ্ছি এখানে। ফরগেটিংয়ের ফার্স্ট থিওরি হচ্ছে ট্রেস ডিকে থিওরি, তারপরে থিওরি হচ্ছে কনসলিডেশন, মেমোরি ট্রেস ঠিক করে হয়নি, তারপরে হচ্ছে রিট্রিভাল ফেলিয়ার, একটা হচ্ছে রিপ্রেশন হয়ে গেছে, আর একটা হচ্ছে কিউ ডিপেন্ডেন্ট, কোনো কিউ ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আর একটা হচ্ছে আমাদের ইন্টারফারেন্স, প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স আর রেট্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। এই হচ্ছে থিওরিজ অফ ফরগেটিং। আর লাস্টে হচ্ছে এবিঙ্গাস কার্ভ অফ ফরগেটিং। ডিসকাস করে বেরিয়ে আসো কোয়েশ্চেন থেকে। একটা আইডিয়া আমরা পাচ্ছি, আইডিয়া আমি আশা করে দিতে পারছি যে কিরম করে কোয়েশ্চেনগুলোকে ডিল করতে হবে ডিউরিং এক্সামিনেশন। এবং এই ডায়াগ্রামগুলো যদি পরীক্ষার খাতায় থাকে প্রচুর নম্বর। 4টে থিওরি, লার্নিং থিওরি একটু ভালো করে দেখে যাবে। ফার্স্ট হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, তারপর হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং এবং তাদের মধ্যে ডিফারেন্স, হাউ ক্লাসিক্যাল কন্ডিশনিং ইজ ডিফারেন্ট ফ্রম অপারেন্ট কন্ডিশনিং। একটা ক্লাসরুম সিচুয়েশনে তুমি কি প্রেফার করবে, ক্লাসিক্যাল কন্ডিশনিং না অপারেন্ট কন্ডিশনিং? অপারেন্ট কন্ডিশনিং অনেক সময় কিন্তু আমরা বেশি প্রেফার করি। আর দুটো থিওরি হচ্ছে তুমি ট্রায়াল অ্যান্ড এরার থিওরি, ওইটা অবশ্যই করবে, এবং ইনসাইট লার্নিং থিওরি বা থিওরি অফ ইনসাইট লার্নিং, সঙ্গে থিওরি অফ প্রোগ্রামড লার্নিং অবশ্যই দেখে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে হোয়াট ডু ইউ মিন বাই শিডিউলস অফ রিইনফোর্সমেন্ট। যদি আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং দেখি, একটু চার্টটা দেখো, ডায়াগ্রামটা দেখো এই বেল রিংয়ের যে এক্সপেরিমেন্টটা, এটা অবশ্যই ভালো করে পড়বে। এরপর আমরা যদি অপারেন্ট কন্ডিশনিং দেখি, সেখানে এই কনসেপ্টটা পানিশমেন্ট অ্যান্ড রিইনফোর্সমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট কী এবং এই ডিফারেন্সটা কী অবশ্যই করবে, ইনক্লুডিং BF স্কিনার্স এক্সপেরিমেন্ট। ট্রায়াল অ্যান্ড এরার থিওরিটা ভালো করে পড়বে। থিওরি অফ ইনসাইটফুল লার্নিংটা খুব ভালো করে পড়বে। সেই যে চিম্প্যাঞ্জি, এই চিম্প্যাঞ্জির নামটা সুলতান ছিল, তাকে খুব শর্টে যদি আমি বলে দিই, তাকে একটা ওপরে ওই কেজড খাঁচায় তাকে একটা ওপরে কলা ঝুলিয়ে দিয়েছিল এবং সেই খাঁচাটা, ওই কলাটা অনেকটা ওপরে, মানে সে এমনি হাত পাবে না, এবং তাকে কিছু স্টিক, কয়েকটা বাক্স, কাঠের বাক্স র্যান্ডমলি ওখানে ছড়িয়ে দিয়েছিল। তারপর সে অনেক চেষ্টা করলো, ওপরে তুলতে পারলো না, দিয়ে হঠাৎ করে তার মাথায় এলো ইনসাইট। সে খুব সুন্দর করে বাক্সগুলো সাজালো, বাক্সের ওপর উঠলো, কলাটা নিয়ে নিল, আর একটা লাঠি দিয়ে আবার কলাটা নিয়ে নিল। এই হচ্ছে সিম্পল থিওরি অফ ইনসাইট লার্নিং। শিডিউলস অফ রিইনফোর্সমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, অপারেন্ট কন্ডিশনিংয়ে আসে। সেখানে কি হয়, কন্টিনিউয়াস, পার্শিয়াল। পার্শিয়ালের মধ্যে আবার ইন্টারভাল আছে, রেশিও ভিত্তিক আছে, ফিক্সড ইন্টারভাল, ভেরিয়েবল ইন্টারভাল, ফিক্সড রেশিও, ভেরিয়েবল রেশিও। আমি জাস্ট একটা আউটলাইন দিয়ে দিচ্ছি। পিয়াজেস থিওরি। What do you understand by the term accommodation and assimilation? Explain Piaget's theory of cognitive development. Critique his theory. একটু ভালো করে assimilation, equilibration, new situation, disequilibrium আর accommodation একটু কনসেপ্টটা বুঝে নাও। assimilation কি? Which is using an existing schema to deal with a new object or situation. স্কেমাকে আমরা আইডিয়া হিসাবে দেখতে পারি। একটা আমাদের স্কেমা মানে একটা জিনিসের আইডিয়া আছে।
অ্যাসিমিলেশন হচ্ছে এক্সিস্টিং স্কিমা। আমি নতুন কিছু দেখলাম, আমার কাছে একটা আইডিয়া আছে অন্য কিছুর একটা, সেই নতুন কিছুকে বোঝার জন্য, জানার জন্য, এক্সপ্লেন করার জন্য আমাকে আমার এক্সিস্টিং স্কিমা আমি যদি ইউজ করি টু আন্ডারস্ট্যান্ড এনি নিউ অবজেক্ট অফ সিচুয়েশন, তখন আমরা অ্যাসিমিলেট করছি বা এই প্রসেসটাকে অ্যাসিমিলেশন। একটা বাচ্চা কাছে ক্লাউন একটা স্কেমা আছে, মানে আইডিয়া আছে। ক্লাউন বলতে বাচ্চাটা কি বোঝে? একটু টাক মাথা হবে, একটু ফাজি হেয়ার হবে, একটু সাদা রং হবে, এরকম একটা বাচ্চার কাছে ক্লাউনের স্কেমা দেওয়া আছে বা আছে, বাচ্চাটার কাছে আইডিয়া আছে। এবার বাচ্চাটা হট করে একটি ওল্ড ম্যান দেখলো, তারও দেখলো টাক মাথা, ফাজি হেয়ার, বাচ্চাটা চিৎকার করে উঠলো ক্লাউন ক্লাউন। তাহলে ও এক্সিস্টিং স্কেমা নিয়ে একটা নতুন এবার সিচুয়েশনকে এক্সপ্লেন করছে, এটাকে অ্যাসিমিলেশন বলে। অ্যাকোমোডেশন কি? Accommodation is the concept when the existing schema or the knowledge doesn't work. এখানে সিম্পলি বোঝাই যাচ্ছে যে বাচ্চাটার এক্সিস্টিং স্কেমা, যেটা ক্লাউনের যে স্কেমাটা ইউজ করেছিল টু আন্ডারস্ট্যান্ড অর এক্সপ্লেন আ ওল্ড ম্যান, কাজ করলো না। তো এইটাকে এবার অ্যাকোমোডেশন, তার মানে বাবা, ধরো বাচ্চাটা বাবার সঙ্গে আছে, বাবা এবার বুঝিয়ে দিল যে না এটা ক্লাউন না, এটা ওল্ড ম্যান, তখন একটা অন্য নতুন স্কেমা তৈরি হলো। ইকুইলিব্রেশন ইজ আ কাইন্ড অফ ব্যালেন্স। পিয়াজে বিলিভড যে অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশনের মধ্যে সবসময় একটা ইকুইলিব্রেশন হচ্ছে, এবং যার জন্য এই করতে করতে কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট যদি আমরা ঝট করে পড়ি, সেন্সরি মোটর 0 to 2 years, প্রি অপারেশন 2 to 6 years, concrete operational 7 to 12 years, formal operational 12 years to adult। এইগুলো ভালো করে পড়তে হবে, এই চারটা পরীক্ষার খাতায় খুব ইম্পর্ট্যান্ট। সেন্সরি মোটর বার্থ মানে জন্ম থেকে 2 years, কি করে? হি আন্ডারস্ট্যান্ডস, ইন দিস কেস দ্য টডলার আন্ডারস্ট্যান্ডস দ্য ওয়ার্ল্ড থ্রু সেন্সেস অ্যান্ড অ্যাকশন। তারপরে চলে আসছি আমি প্রি অপারেশনালে 2 to 7 years। এইখানে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ওয়ার্ল্ড থ্রু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেন্টাল ইমেজেস। তারপরে কনক্রিট হচ্ছে 7 to 12 years, understands the world or tries to understand the world through logical thinking। তারপর ফর্মাল অপারেশন 12 years onwards, here he understands the world through critical, hypothetical and scientific reasoning। এইটাকেই আমরা পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট বলছি। অবজেক্ট পারমানেন্স কি? ইগোসেন্ট্রিক কি? কনজারভেশন অফ নাম্বার কি? এই জিনিসগুলো, অ্যাবস্ট্রাক্ট প্রপোর্শন কি, টেস্ট হাইপোথেসিস কি, ইন্ডাকটিভ রিজনিং কখন হচ্ছে, ডিডাকটিভ রিজনিং কখন হচ্ছে, এই চারটা ভালো করে পজ করে বোঝো এবং পরীক্ষার খাতায় এই চারটা যেন থাকে। এত মোটিভেশন দিই, মোটিভেশন নিয়ে কোয়েশ্চেন হবে না? খুব ইম্পর্ট্যান্ট। সাইকোলজি পেপার 1 এবং পেপার 2, বিশেষ করে পেপার 1-এ মোটিভেশন নিয়ে কোয়েশ্চেন আসবেই। কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ মোটিভেশন? এক্সপ্লেন ম্যাসলস থিওরি অফ মোটিভেশন। ম্যাসলস থিওরি অফ মোটিভেশন আমি অনেককে জিজ্ঞেস করেছি, একটা আমাকে ছোট্ট একটা হায়ারার্কি অফ নিডস দেয়, ওটা ইনকমপ্লিট। আমি একটু এলাবোরেট হায়ারার্কি, যেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো, সেইটা আমার উত্তর খাতায় চাই, তাহলেই কিন্তু খুব ভালো নম্বর পাবে। তাহলে গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, এক্সপ্লেন ম্যাসলস theory of hierarchy of needs. What is MC Cleland theory of motivation? Compare it with Maslow's theory of
মোটিভেশন। একদম ভালো করে মাথা ঠান্ডা করে ম্যাসলস হায়ারার্কি অফ নিডসটা দেখো। ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস, বিলঙ্গিং অ্যান্ড লাভ নিডস, এস্টিম নিডস এবং উপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। এই পুরো হায়ারার্কিটাকে আমি 3টে ভাগে বা 2টো ব্রড ভাগে ভাগ করতে পারি। তলার 2টো হচ্ছে বেসিক নিডস, মাঝখানের 2টো হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস এবং ওপরেরটা হচ্ছে সেলফ ফুলফিলমেন্ট নিডস। যদি একটু ইলাবোরেটভাবে আমি যদি হায়ারার্কির স্ট্রাকচারটা দেখি, যদি একদম ভাগ করি আমি ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস, বিলঙ্গিং অ্যান্ড লাভ নিডস, এস্টিম নিডস অবধি আমার ডেফিসিয়েন্সি নিডস। তারপরে যদি আমি এস্টিমের ওপরে গিয়ে আমি যদি কগনিটিভ নিডস, অ্যাস্থেটিক নিডস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আর সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ওপরেও এখন একটা আছে যেটা ফর ইন্ডিয়ান বেশি ইম্পর্ট্যান্ট, ফর ইন্ডিয়ান অ্যাজ পার ইন্ডিয়ান সাইকোলজি বা অ্যাজ পার ইন্ডিয়ান থিওরি, ট্রান্সেন্ডেন্স। এই পুরো জিনিসটাকে আমি গ্রোথ নিডসের মধ্যে ফেলবো। তাহলে বুঝতে পেরেছো, এটা হচ্ছে ম্যাসলস থিওরি অফ হায়ারার্কি অফ নিডস। এরপর আমরা এমসি ক্লেল্যান্ড থিওরি অফ নিডস। খুব সিম্পল, 3টে: অ্যাচিভমেন্ট, পাওয়ার, অ্যাফিলিয়েশন। এনাফ, নিড ফর অ্যাচিভমেন্ট; এনপাও, নিড ফর পাওয়ার; অ্যান্ড নিড ফর অ্যাফিলিয়েশন। কী হয় নিড ফর অ্যাচিভমেন্টে? ড্রাইভ টু এক্সেল। নিড ফর পাওয়ারে কি? A zeal to control others. Need for affiliation কি? Good friendship তারা চায়। এই এমসি ক্লেল্যান্ডের যে অ্যাচিভমেন্ট, অ্যাফিলিয়েশন অ্যান্ড পাওয়ার, এটাকে আমরা তিনটা যদি খুব সুন্দর ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি তাহলে এরকম আসে। এবং যখন যদি আমরা এটাকে খুব সুন্দর করে যদি একটা ব্লক ডায়াগ্রাম আঁকি, যাদের মধ্যে এনএচ, নিড ফর অ্যাচিভমেন্ট হাই, তাদের দেখো কি হচ্ছে, আর লো হলে কি হয়। যাদের মধ্যে নিড ফর অ্যাফিলিয়েশন হাই, তাদের মধ্যে হাই হলে কি হয়? ইট ডিম্যান্ডস ব্লাইন্ড লয়্যালটি। এই যে আমরা দেখি না যে একদম খুব সন্দেহজনক, লয়াল কিনা আমার গার্লফ্রেন্ড, লয়াল কিনা বা আমার বয়ফ্রেন্ড লয়াল কিনা, খুব মারদাঙ্গা হচ্ছে। তাদের মধ্যে নিড ফর অ্যাফিলিয়েশন খুব হাই। আর লো হলে কি হবে? একদম অ্যালুফ, কারোর সাথে কথা বলবে না, গুটিয়ে থাকবে। নিড ফর পাওয়ার হাই, যাদের মধ্যে কি হয়? ডিজায়ার্স টু কন্ট্রোল এভরিথিং, সব কিছু কন্ট্রোল করতে চায়, কন্ট্রোলিং অ্যাটিটিউড খুব। আর লো হলে কি হবে? একদম কন্ট্রোলিং না, বরঞ্চ ডিপেন্ডিং, সাবঅর্ডিনেশন, লিডারশিপ একদম নেই। সো দিস ইজ দ্য 3 স্ট্রাকচার্স অফ এমসি ক্লেল্যান্ড। এবার যদি আমি এই হায়ার অর্ডার নিডস আর লোয়ার অর্ডার নিডস অফ ম্যাসলস অ্যান্ড এমসি ক্লেল্যান্ড যদি আমি কম্পেয়ার করি, খুব সুন্দর এই চার্টটা একবার দেখো। লোয়ার অর্ডার নিডসের মধ্যে কিন্তু আমার এমসি ক্লেল্যান্ডের অ্যাফিলিয়েশনটা পড়ে, আর হায়ার অর্ডার নিডসের মধ্যে আমার এনএচ, নিড ফর অ্যাচিভমেন্ট অ্যান্ড এনপাওটা পড়ে। যদি এই চার্টটা খুব ভালো করে দেখো তাহলে দেখবে অনেকটা ডিস্টিংশন ক্লিয়ার হয়ে যাবে। এবং এই চার্টগুলো যেন পরীক্ষার খাতায় ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলো যেন পরীক্ষার খাতায় থাকে। যারা এই ভিডিওটা দেখছো বা যারা দেখার সুযোগ পাচ্ছ পরীক্ষার আগে, ডেফিনেটলি যারা এই আমার এই ফ্যামিলির সঙ্গে জুড়েছ, তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এবং অনেক ইম্পর্ট্যান্ট ডায়াগ্রাম আমি সাইকোলজির এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। পজ করে খাতায় টুকে নাও, ডেফিনেটলি পিডিএফগুলো আমার কাছ থেকে চাইবে না, ভিডিও পজ করে করে সুন্দর করে ডায়াগ্রামগুলো লিখে নাও নিজের খাতায়। লোকে বলে না ইমোশনাল হলে হবে না, ইমোশন তো হতেই হবে। নেক্সট কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, খুব আসার চান্স অন ইমোশন।
state the relationship between the brain and the emotions with special reference to role of cerebral cortex. এই কোয়েশ্চেনটার কিচ্ছু না, describe এর মানে হচ্ছে describe the biological basis of emotion. Next হচ্ছে critically evaluate Schachter-Singer theory of emotion. What do you mean by James Lange theory of emotion? Critically evaluate James Lange and Cannon Bird theory of emotion. মানে James Lange theory of emotion, Cannon Bird theory of emotion আর Schachter-Singer theory of emotion, এই তিনটে থিওরি অফ ইমোশন একটু আমরা ভালো করে যদি দেখে নিই, যদি আমি জেমস ল্যাঞ্জ থিওরি অফ ইমোশন যদি বোঝাই, জেমস ল্যাঞ্জ থিওরি কি ভালো করে দেখো। স্টিমিউলাসটা কি, মানে ধরো একটা তোমার দিকে ভাল্লুক তেড়ে আসছে বা কোনো সিংহ তেড়ে আসছে, সেটা হচ্ছে স্টিমিউলাস। ওই স্টিমিউলাস দেখে তোমার একটা ফিজিওলজিক্যাল অ্যারাউজাল হবে। ফিজিওলজিক্যাল অ্যারাউজাল মানে কি, তোমার ঘাম হবে, তোমার বুক ধকধক করবে, হার্ট ধকধক করবে, পা হাত পা কাঁপবে। সো দ্যাট ইজ ফিজিওলজিক্যাল অ্যারাউজাল। এই ফিজিওলজিক্যাল অ্যারাউজাল মানে আমার বুক ধকধক করছে, আমার ঘাম হচ্ছে, পা হাত পা কাঁপছে, সেইটার থেকে আমার ইমোশন মানে রেসপন্স মানে ফিয়ার, মানে আমি বুঝতে পারবো ও আমার ভয় লাগছে, এইটাকে আমি বলছি জেমস ল্যাঞ্জ থিওরি অফ ইমোশন। ক্যানন বার্ড থিওরি কি বলছে? ক্যানন বার্ড থিওরি বলছে ধরো স্টিমিউলাস মানে আবার তোমার দিকে ভাল্লুক দৌড়ে আসছে, তোমার দিকে সিংহ দৌড়ে আসছে, যত বন্য জন্তু প্রাণীকে দেখে তুমি ভয় পাও সব দৌড়ে আসছে, তখন তোমার ওই ফিজিওলজিক্যাল যে অ্যারাউজাল বলছিলাম, বুক ধকধক করা, গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, আর যে তোমার ইমোশনাল যে ফিয়ার যে তুমি ফিল করছো, ওই দুটো প্যারালেল চলবে। জেমস ল্যাঞ্জ বলছে আগে বুক ধকধক করবে, আগে গা হাত পা ঠান্ডা হয়ে যাবে, আগে ঘাম হবে, তারপর বুঝতে পারবো যে না আমি ভয় পাচ্ছি। আমি কেন ভয় পাচ্ছি? না আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি কেন ভয় পাচ্ছি? না আমার বুক ধকধক করছে। ক্যানন বার্ড বলছে না, আমি ভয় পাচ্ছি এবং আমার বুক ধকধক করছে, আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সব প্যারালেল একসঙ্গে চলবে। আর লাস্টে স্ক্যাক্টার-সিঙ্গার থিওরি কি বলছে? সেই আবার ভাল্লুক, বাঘ, সিংহ সব তেড়ে আসছে, তোমার ফিজিওলজিক্যাল অ্যারাউজাল হয়েছে, তার মানে তোমার বুক ধকধক করছে, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘাম শুরু হয়ে গেছে, তুমি সেটাকে একটা কগনিটিভ লেভেল দিলে, ও আমার বুক ধকধক করছে মানে আমার লেভেল দিচ্ছি। ওই কগনিটিভ লেভেল বা কগনিটিভ যেটাকে আমরা অ্যাপ্রেজাল বলি, সেইটা গিয়ে রেসপন্স অফ ইমোশন বা ফিয়ার রাইজ করছে। মানে কগনিটিভ লেভেল, একটা কগনিটিভ লেভেলিং বা কগনিটিভ অ্যাপ্রেজাল হচ্ছে, ইয়েস আই অ্যাম স্কেয়ার্ড, সেইটা গিয়ে ফিয়ার বা ইমোশন তৈরি করছে। ইমোশন, বায়োলজিক্যাল বেসিস অফ ইমোশন কোথায় হয় একটু পড়ো, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যামিগদালা, ব্রেনের যে অ্যামিগদালা পার্ট আছে সেখানে আমাদের ইমোশনটা কন্ট্রোল হয়, ওই পার্টটা একটু ডেফিনেটলি পড়ে যেও। ক্রিয়েটিভিটি, হোয়াট ডু ইউ মিন বাই ক্রিয়েটিভ থিঙ্কিং? হোয়াট আর দ্য স্টেজেস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং? খুব ইম্পর্ট্যান্ট, এই কোয়েশ্চেনটা আমরা ডিসকাস করে দেবো, একটা আইডিয়া দিয়ে দেবো। হোয়াট আর গ্রুপস? What are the different types of groups are there? What is the process of forming a group? But what happens during a group formation? এই অ্যান্সারটা একটু আউটলাইন করে দেবো। একটা হচ্ছে প্রিপারেশন, একটা হচ্ছে ইনকিউবেশন, একটা হচ্ছে ইলিউমিনেশন, আর একটা হচ্ছে ইভ্যালুয়েশন, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। প্রিপারেশন মানে তুমি একটা জিনিস নিয়ে কাজ করছো, you are preparing, you are focusing your attention there. Incubation হচ্ছে কি, অনেক সময় তুমি ওই জিনিসটা তখন আর অ্যাক্টিভলি অত
চিন্তা ভাবনা করছো না, একটু ওইটার থেকে সরে অন্য কিছুতে মন দিয়েছ, কিন্তু সাবকনশিয়াসে কিন্তু চলে যাচ্ছে, অ্যাবজর্বড একটা থিঙ্কিং চলছে। তারপরেই হয় ইলিউমিনেশন, ছট করে দ্য ইউরেকা মোমেন্ট, আহা যাই তো পেয়ে গেছি, এরকম একটা দ্য ইলিউমিনেশন মোমেন্ট। তারপর তুমি যেটা পেয়েছো সেটাকে ভেরিফাই করছো। এই হচ্ছে স্টেপস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। টাকম্যান স্টেজেস অফ গ্রুপ ডেভেলপমেন্ট। ফর্মিংয়ে কী হয়? বিগিনিং অফ দ্য গ্রুপ, ফর্ম হচ্ছে গ্রুপ। তারপর হচ্ছে স্টর্মিং, একটা গ্রুপের মধ্যে স্টর্মিং, মেম্বার্স অ্যাক্টিভলি এনগেজ হচ্ছে স্টর্মিংয়ে এবং অ্যাক্টিভলি স্ট্রাগল করছে একে অপরের সঙ্গে টু ডিটারমাইন দ্য স্ট্যাটাস ইন দ্য গ্রুপ। তারপর নর্মিং, নর্ম, রুলস এস্টাবলিশড হচ্ছে, একটা নর্ম হচ্ছে গ্রুপের মধ্যে। নর্মিংয়ের পর এবার আমরা পারফর্ম করব, আমরা একসঙ্গে পারফর্ম করব একটা গোলে। দ্য গ্রুপ মেম্বার্স রিচ টু আ ডিসিশন অ্যান্ড ডিসাইড টু ইমপ্লিমেন্ট আ প্ল্যান অ্যান্ড অ্যাচিভ দ্য অবজেক্টিভ অ্যান্ড স্টার্ট পারফর্মিং। পারফর্মিং হয়ে গেছে, অবজেক্টিভ রিচ হয়ে গেছে, তারপর adjourning. Project ends, group dissolve, so that is called adjourning. তাহলে ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং, adjourning। এরপরেও কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে। ফার্স্ট হচ্ছে আমাদের ডেপথ পারসেপশন, টাইম পারসেপশন, হোয়াট আর দ্য কিউজ, মোনোকুলার কিউজ, বাইনোকুলার কিউজ, জেস্টাল্ট থিওরি নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, এইটা একটু ভালো করে পড়ে নিও। সেকেন্ড যে নিয়ে কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স পার্ট। ইন্টেলিজেন্স পার্টে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টেলিজেন্স, হোয়াট আর দ্য ভেরিয়াস ক্যাটাগরিজ অফ ইন্টেলিজেন্স, হোয়াট ইজ আইকিউ, আর গালিফোর্ডস থিওরি অফ ইন্টেলিজেন্স, এইটা একটু ভালো করে দেখে নিও। গার্ডেনার্স থিওরি অফ ইন্টেলিজেন্স জাস্ট একবার একটু চোখ বুলিয়ে নিও, ইন্টেলিজেন্স থিওরি। অ্যাটেনশন, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাটেনশন, হোয়াট আর দ্য টু ইম্পর্টেন্ট বা হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট থিওরিজ অফ অ্যাটেনশন, হোয়াট ইজ ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশন বা ওয়াই অ্যাটেনশন ফ্লাকচুয়েটস। এই অ্যাটেনশন পার্টটা একটু ভালো করে পড়ে নিও। এরপর প্রেজুডিস, ডিসক্রিমিনেশন, স্টিরিওটাইপ, এই তিনটে যে ডিফারেন্সটা উইথ এক্সাম্পলস ভালো করে অবশ্যই করবে, খুব ইম্পর্ট্যান্ট। আর হোয়াট ডু ইউ মিন বাই মরালিটি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মরাল, ইমমরাল আর অ্যামরাল, এই তিনটের ডিফারেন্স একটু ভালো করে দেখে নিও। এরপর আমি যদি এডুকেশনাল সাইকোলজি আমি করি, সবসময় এডুকেশনাল সাইকোলজি নিয়ে যখনই কোনো অ্যাপ্লিকেটিভ কোয়েশ্চেন্স আসবে, অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, এই দুটো মেন কনসেপ্টের ওপর অ্যান্সারকে বেস করার চেষ্টা করবে এবং হাউ ইউ ক্যান রিলেট দিস টাইপস অফ লার্নিং টু অ্যাকচুয়ালি মোটিভেট, মানে এইটাকে এবার রিলেট করে দেবে ম্যাসলস থিওরি অফ মোটিভেশনের থেকে। তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, রিফ্লেক্টিং অন দ্য স্ট্যাটাস অফ এডুকেশন ইন ইন্ডিয়া ইউজিং দ্য প্রিন্সিপালস of educational psychology, state how can you use them to reduce the gap in social inequality, but how can you educate such and such grade students, gifted children যারা, সেই gifted childrenের জন্য তুমি কি টাইপ অফ মেজার্স নিতে পারো টু ডেভেলপ বা টু অ্যাড্রেস দ্য প্রবলেমস অফ গিফটেড চিলড্রেন। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হচ্ছে আমাদের জেরন্টোলজির ওপর বেস করা বা জিও ট্রান্সেন্ডেন্সের ওপর বেস করা
বা হোয়াট ইজ সাকসেসফুল এজিং বা হোয়াট ইজ গ্রেসফুল এজিং, what are the problems, psychological problems faced by the aging population of India বা our aging population। তাহলে এই ছিল সাইকোলজি পেপার 1 নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স। ডেফিনেটলি এইগুলো একদম পরীক্ষার আগে নোট ডাউন করো এবং দেখে যাবে। এইগুলো না দেখে কিন্তু পরীক্ষার হলে ঢুকবে না, তোমাদের দাদা হিসেবে বলে দিলাম। আবার একটা ভিডিও নিয়ে আমি পার্ট 2 পেপার 2 নিয়ে কি করব একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো।